হাজিমে মাস্তে দেশ। আমি উমারু, সাইতামা ইউনিভার্সিটির একজন গবেষক। আজকের এই ব্যাখ্যামূলক উপস্থাপনায় আমরা জাপানি ভাষার ব্যাকরণ শেখার জন্য কোনো একঘেয়ে বইয়ের পাতা উল্টাবো না, বরং চলুন আমরা জাপানে বসবাসরত এক বাংলাদেশি তরুণ ইমন সানের দৈনন্দিন জীবনের দিকে একটু নজর দিই। তার প্রতিদিনের কাজগুলো পর্যবেক্ষণ করার মাধ্যমে জাপানি ভাষার খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আজ একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, হিকারি নিহঙ্গো কিজুনাতে এই কিজুনা শব্দটির মানেই কিন্তু হল বন্ধন। আর আমাদের আজকের এই বিশ্লেষণের মূল লক্ষ্যটাই হল ভাষার সাথে সেই দৃঢ় বন্ধনটা তৈরি করা। প্রথাগতভাবে শুধু পাঠ্য বই না পড়ে বাস্তব জীবনে আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো খেয়াল করলেই কিন্তু ব্যাকরণ খুব সহজে আয়ত্ত করা যায়। চলুন সেটাই আজ দেখা যাক। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কি শিখতে যাচ্ছি। ১. অবজেক্ট পার্টিকল ও। ২. লোকেশন পার্টিকল দে। ৩. দারুণ বহুমুখী শব্দ শিমাস। ৪. কিভাবে প্রশ্ন করতে হয়। ৫. কাউকে বিনীতভাবে আমন্ত্রণ জানানোর উপায় এবং সবশেষে ৬. কিভাবে তাতে সম্মতি জানাতে হয়। শুরুতেই আসি আমাদের প্রথম বিষয়ে, অবজেক্ট নির্দেশক, নাউন ও ভার্ব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ যে কাজটা করতে একটা অবজেক্ট বা কর্মের প্রয়োজন হয়, জাপানি ভাষায় সেই অবজেক্টটিকে নির্দিষ্ট করে বোঝাতে একটা বিশেষ পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন ধরুন, ইমন সান যখন ভাত খান বা জাপানি ভাষা পড়েন, তখন এই সাকুরা পিঙ্ক রঙের পার্টিকেলটির দিকে একটু লক্ষ্য করুন। লেখার সময় এটিকে হিরাগানায় ও লেখা হলেও উচ্চারণের সময় কিন্তু এটি সম্পূর্ণভাবে ও বা ও হিসেবেই উচ্চারিত হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তাবেমাস বলার সময় শেষের উ ধ্বনিটি একদম অনুচ্চারিত থাকে, অর্থাৎ কথা বলার সময় অত্যন্ত স্বাভাবিকভাবে ও দ্রুত লয়ে এটি তাবেমাসের মতো শোনাবে। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়ে, কাজ সংঘটিত হওয়ার স্থান, অর্থাৎ প্লেস দে ভার্ব। আমরা দেখলাম ইমন স্যান তার স্কুলের শ্রেণীকক্ষে পৌঁছালেন, এরপর গেলেন ট্রেন স্টেশনে। এখন প্রশ্ন হল, নির্দিষ্ট কোনো জায়গায় যখন কোনো কাজ ঘটে সেটা আমরা কিভাবে বর্ণনা করব। এই সঠিক আর ভুল ব্যবহারের তুলনাটা কিন্তু খুবই জরুরি। পঞ্চম অধ্যায়ে গন্তব্যের ক্ষেত্রে আমরা এ বা নি ব্যবহার করা শিখেছিলাম, কিন্তু ষষ্ঠ অধ্যায়ে এসে কোনো জায়গায় অবস্থান করে কাজ করা বোঝালে এই সানরাইজ রেড রঙের দে পার্টিকেলটি বসাতে হবে। তাই গন্তব্যের পার্টিকেলগুলোকে আক্ষরিক অর্থে অনুবাদ করে সব জায়গায় বসিয়ে দিলে কিন্তু চলবে না। শ্রেণীকক্ষে লেখার ক্ষেত্রে বলতে হবে খিয়োশিৎসুদে কাকিমাস, খিয়োশিৎসুদে কাকিমাস। আমাদের তৃতীয় টপিকটি দারুণ মজার, শিমাস, করা। এর বহুমুখী ব্যবহার। এর আক্ষরিক অর্থ হল করা। জাপানি ভাষায় এটি অত্যন্ত পরিশ্রমী এবং বহুমুখী একটি ক্রিয়া, যা দিয়ে অসংখ্য কাজ আমরা খুব সহজেই প্রকাশ করতে পারি। ইমন সানের সারাদিনের রুটিনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই শিমাস কতটা কাজের। সকালে খেলাধুলার ক্ষেত্রে টেনিসও শিমাস বা টেনিস খেলা, দুপুরে কাজের ক্ষেত্রে শিগোতো শিমাস বা কাজ করা, আর সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডায় পার্টিও শিমাস বা পার্টি করা। ভেবে দেখুন তো, সব ক্ষেত্রেই শুধু এই একটা মাত্র ভার্ব কি চমৎকারভাবে মানিয়ে যাচ্ছে। চতুর্থ বিষয়টি হল প্রশ্ন করা, নানিও শিমাসকা। এখন আমি অর্থাৎ ওমারু সান যদি ইমন সানের আগামীকালের শিডিউল সম্পর্কে জানতে চাই, তাহলে কি করব? কাউকে তার পরিকল্পনা সম্পর্কে কি করবেন বা কি করেছিলেন জিজ্ঞেস করার কাঠামোটা আমাদের জেনে রাখা দরকার। ধরুন, প্রশ্ন করা হল আশতা নানিও শিমাসকা বা আগামীকাল কি করবেন। এর উত্তরে বলা হচ্ছে সাকুরাও মিমাস, অর্থাৎ সাকুরা দেখব। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হল উচ্চারণ। আশিতা আশিতা শব্দটি যখন আমরা স্বাভাবিক কথোপকথনে দ্রুত উচ্চারণ করি, তখন মাঝের ই ধ্বনিটা প্রায় হারিয়ে যায়। এটি শুনতে একেবারে হুবহু আশতা আশতার মতো মনে হয়। আচ্ছা, ব্যাকরণের নিয়মকানুন থেকে চলুন একটু ছোট্ট বিরতি নিই এবং জাপানি সাংস্কৃতিক শিষ্টাচার নিয়ে একটা চমৎকার বিষয় জেনে নিই। ইমন স্যান যখন তার বন্ধুদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হচ্ছেন, তখন লক্ষ্য করার মতো বিষয় হল তাদের মাথা নোয়ানোর বা বোয়িংয়ের নির্দিষ্ট ভঙ্গি। পাশাপাশি পরিচয়ের সময় বয়োজ্যেষ্ঠ বা সিনিয়রদের আগে কথা বলার সুযোগ দেওয়ার এই সম্মানজনক প্রথাটি কিন্তু জাপানি সংস্কৃতির একেবারে গভীরে মিশে আছে।
এবার আমাদের পঞ্চম বিষয়টি হল কাউকে বিনীতভাবে আমন্ত্রণ জানানো বা প্রস্তাব দেয়া, যাকে বলা হয় মাসেনকা। চলুন আবার ভাষার কাঠামোতে ফিরে যাই। ইমন সান তার বন্ধুদের একসাথে দুপুরের খাবার বা চা পানের জন্য খুব বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছেন। এই ধরনের আমন্ত্রণের জন্য বেশ মার্জিত একটা পদ্ধতি রয়েছে। এই নেতিবাচক প্রশ্নবোধক বা নেগেটিভ কোয়েশ্চেন রূপটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি কি জানেন? কাউকে আমন্ত্রণ জানাতে ঈশ্বনী ওচা ও নমিমাসেনকা, অর্থাৎ একসাথে চা পান করবেন কি বলাটা জাপানি সমাজের সবচেয়ে সম্মানজনক পদ্ধতি হিসেবে ধরা হয়, কারণ এটি অপর দিকের মানুষটিকে কোনো রকম অস্বস্তি বা চাপ ছাড়াই খুব সহজে না বলার একটা পথ খোলা রাখে। এটি খুবই বিনয়ী একটা উপায়। আমাদের আজকের শেষ নিয়মটি হল স্বতঃস্ফূর্ত সম্মতি বা ঐক্যের আহ্বান, যাকে বলে মাসৌ। আচ্ছা, একটা প্রশ্ন তো থেকেই যায়, যদি সত্যিই সেই বিনীত আমন্ত্রণটি গ্রহণ করার ইচ্ছা থাকে, তবে কিভাবে আনন্দ নিয়ে তাতে সম্মতি জানানো উচিত? এই মিডনাইট ব্লু রঙের টেক্সটে থাকা দুটি কাঠামোর পার্থক্যটা একটু খেয়াল করুন। বাঁদিকে আছে মাসেনকা, যা অত্যন্ত সতর্ক এবং চাপ মুক্ত একটি প্রস্তাব, আর ডান দিকে আছে মাসো, যা সেই প্রস্তাবের প্রতি এক আনন্দময় এবং স্বতঃস্ফূর্ত সম্মতি প্রকাশ করে। ইমন সান যখন খুশি হয়ে বলেন চলুন সিনেমা দেখি, এটি ইংরেজিতে ঠিক লেটস বলার মতোই এক দারুণ উদ্দীপনা তৈরি করে। শিখারি নিহঙ্গ কিজুনার স্টুডেন্টের জন্য আমার কিছু ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী টিপস থাকবে। ও এবং দে পার্টিকেলের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যগুলো ভালোভাবে আয়ত্ত করতে চাইলে প্রচুর শূন্যস্থান পূরণের অনুশীলন করতে হবে। কাউকে প্রথমবার কোনো প্রস্তাব দেওয়ার সময় সবসময় মাসিংকা ব্যবহার করা উচিত, আর রাজি থাকলে মাসো বলে পুরো উৎসাহের সাথে উত্তর দেওয়াটাই সবচেয়ে ভালো। সব শেষে একটা ভাবনার জায়গায় রেখে যেতে চাই। এই বিনীত আমন্ত্রণ জানানোর কৌশল এবং সঠিক পার্টিকেলের ব্যবহার আয়ত্ত করাটা কিভাবে জাপানি সমাজের ভেতরে একটি গভীর আজীবন স্থায়ী বন্ধন বা কিজুনা গড়ে তুলতে সাহায্য করতে পারে। আসলে সঠিক ভাষা কেবল তথ্যই আদান প্রদান করে না, এটি মানুষের সাথে মানুষের সম্মান এবং সংযোগের এক সুদৃঢ় সেতু নির্মাণ করে। আর ভাষার এই সূক্ষ্ম বিষয়গুলো আত্মস্থ করার মাধ্যমেই কিন্তু একটা নতুন সংস্কৃতিকে সত্যি আপন করে নেওয়া সম্ভব হয়।